তো ডিজনি ফক্সকে কিনে নেওয়াতে সেটাই হয়েছে যেটা ফ্যান্সরা এতদিন ধরে চেয়েছিল। আমরা এমসিইউতে এক্সম্যান এবং ফ্যান্টাস্টিক ফোর এই দুটোকেই পেয়েছি, এবং কথা যখন হচ্ছে ফ্যান্টাস্টিক ফোরকে নিয়ে, তো এটা মার্ভেলের একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। ইভেন রিড রিচার্ডসকেও কিন্তু সব থেকে স্মার্টেস্ট মানুষ বলা হয়। তো স্বাভাবিকভাবেই এই সিনেমাটার জন্য একটা এক্সাইটমেন্ট তো থাকবেই, এবং এই সিনেমাটা সেটা ডেলিভার করেছে, এবং এই ভিডিওতে আমি সেটাই এক্সপ্লেন করব। তো হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেইন করব। গল্পের শুরুতেই আমরা দুই মেইন চরিত্রকে দেখতে পাই, সেই কাপল রিড রিচার্ডস বা যাকে মিস্টার ফ্যান্টাস্টিক বলা হয়, এবং তার স্ত্রী সু স্ট্রম বা ইনভিজিবল ওম্যানও বলা হয় তাকে। তো আমাদের সু স্ট্রম বা যাকে আমি সু বলে ডাকছি, সে হচ্ছে প্রেগনেন্ট, এবং এই সুখবরটাই সে তার স্বামী রিডকে জানায়। একই সাথে এটা একটা শুভ দিন, কারণ এই ফ্যান্টাস্টিক ফোরের 4 বছর হয়ে গেছে। আমরা টেড গিলবার্টকে দেখি যে একটা শো হোস্ট করে, যেখানে এই ফ্যান্টাস্টিক ফোরকে ইনভাইট করা হয়েছে। তাদেরকে ধন্যবাদ জানানো হচ্ছে তাদের সাহসিকতার জন্য, কারণ এই 4 বছরে ফ্যান্টাস্টিক ফোর বিভিন্ন ভিলেনদের সাথে লড়ে এই শহরকে বাঁচিয়েছে। তবে কিভাবে তারা শক্তি পেলই বা কিভাবে? ওয়েল, এই গল্পে অ্যাকচুয়াল অরিজিনটা দেখানো হয়নি। আমরা ফ্যান্টাস্টিক ফোরের আগের সিনেমাগুলোতে দেখেছিলাম যখন এই চরিত্রটা ফক্সের অধীনে ছিল। বেসিক্যালি তারা একটা মিশনে মহাকাশে গেছিল, যেখানে কসমিক রেডিয়েশনের সংস্পর্শে এসে তারা এই শক্তিগুলো পেয়ে যায়। তারপর শহরে আসা বিভিন্ন থ্রেটের সাথে এই ফ্যান্টাস্টিক ফোর লড়াই করে। এই যেমন জাইগ্যান্টো হচ্ছে একটা ডেভিয়েন্ট। তবে ওয়েট, ডেভিয়েন্ট কারা? আপনারা ইটার্নাল সিনেমাটা তো দেখেছিলেন, সেই যে ভিলেনগুলো জন্তুগুলো ছিল তারাই হচ্ছে ডেভিয়েন্ট, যাদের লিডার হচ্ছে ক্রো, এবং এই ক্রোই কিন্তু জাইগ্যান্টোকে বানিয়েছিল। তাহলে কি সেই ইটার্নালসের সাথে এই ফ্যান্টাস্টিক ফোরের ডাইরেক্ট কানেকশন আছে? একদমই না। এই গল্পটা সম্পূর্ণ একটা আলাদা ইউনিভার্সে তৈরি হয়েছে। যেমনটা এই মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে আমাদের মাল্টিভার্সের কনসেপ্টটা বুঝিয়ে দিয়েছে, আমাদের বলে দিয়েছে যে মাল্টিভার্স এক্সিস্ট করে। এই যেমন এক্সম্যান, ডেডপুল, উলভারিনের যে স্টোরিটা আমরা দেখলাম। তারপরে এই যে ফ্যান্টাস্টিক ফোর আমরা এটা দেখছি, এটা হচ্ছে আর্থ 828, কমপ্লিটলি একটা আলাদা ইউনিভার্স। এবং আমরা যে মার্ভেলের সিনেম্যাটিক ইউনিভার্স জানি সেটা হচ্ছে আর্থ 616। তো বোঝা গেল এই দুটো সম্পূর্ণ আলাদা ইউনিভার্সে তৈরি। তো স্বাভাবিকভাবেই সেই দুনিয়ার সাথে এই দুনিয়ার কোনো কানেকশন থাকবে না। তো আমাদের ফ্যান্টাস্টিক ফোর সেই জাইগ্যান্টোর সাথে লড়ে, অন্যদিকে ম্যাড থিঙ্কার, রেড ঘোস্ট, তারপর আসে মোলম্যান, যার ভালো নাম হচ্ছে হার্বি রুপার্ট এল্ডার। এখন মোলম্যান নামটা শুনেও বোঝা যাচ্ছে যে সে মাটির নিচেই থাকে। একটা সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড সিটি সে বানিয়ে নিয়েছে, যেটার নাম হচ্ছে সাবটেরেনিয়া, যেখানকার মানুষদের সাথে সারফেস ওয়ার্ল্ডের মানুষ মানে উপরের মানুষদের খুব ঝামেলা লেগে থাকে। তবে সৌভাগ্যবশত সু স্ট্রম সেই নিচের দুনিয়া এবং উপরের দুনিয়ার মধ্যে একটা শান্তি চুক্তি স্থাপন করে, এবং সেই সাবটেরেনিয়া মাটির নিচের দুনিয়াটাকে সরকার দ্বারা ফাইনালি রিকগনাইজ করা হয়। তো সেই কারণেও সু স্ট্রমের বেশ সুনাম রয়েছে, কারণ তার সেই ফিউচার ফাউন্ডেশন, অর্থাৎ সেই গ্রুপ যারা ভবিষ্যতে পৃথিবীর উপরে আসা বিভিন্ন থ্রেটের এগেনস্টে লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা প্রত্যেকে একত্রে সেই মূল ম্যানের সাথে একটা শান্তি চুক্তি স্থাপন করেছে। বাই দ্য ওয়ে, আমরা রিড রিচার্ড, সু স্ট্রম দুজনকে তো দেখলাম। তারপর সুয়ের ভাই অর্থাৎ জনি, একটু রোমিও টাইপ মানুষ। সেই প্রথম ফ্যান্টাস্টিক ফোর সিনেমাতে জনির চরিত্রটাকে পোর্ট্রে করেছিল ক্রিস ইভান্স, যাকে আমরা ডেডপুল উলভারিন সিনেমাটাতেও দেখেছিলাম। বাট টু বি অনেস্ট, এটাও খারাপ না। অন্যদিকে রয়েছে বেন গ্রিম। মোটামুটি প্রত্যেকেই সেই কসমিক রেডিয়েশনের সংস্পর্শে এসে বিভিন্ন শক্তি তো পেয়ে গেছে। এই যেমন জনি স্টর্ম, সে তো আগুন হয়ে যায়। তবে বেন যেন অনেকটা ইভলভ হয়ে গেছে, সে তো একটা সুপার হিউম্যান স্ট্রেংথ পেয়ে গেছে। একই সাথে তার সারা শরীরটা পাথরের, একদম ইনডিস্ট্রাক্টেবল হয়ে গেছে। তার প্রত্যেকেই থাকে এই বৃহৎ ব্যাকস্টার বিল্ডিং এ, অর্থাৎ ফ্যান্টাস্টিক ফোরের হেডকোয়ার্টারে। যাই হোক, সু স্ট্রম তো তার সেই প্রেগনেন্সির গল্পটা একদম লুকানোর চেষ্টা করেছিল, কাউকে বলবে না, সিক্রেট রাখবে। তবে বেন সামহাউ সেটা বুঝতে পেরে যায় সুয়ের মুখে সেই হাসিটা দেখে। বেন খুবই একটা ভালো চরিত্র, সে যতটা স্ট্রং, তাকে দেখতে যতটা ভয়ঙ্কর। অ্যাকচুয়ালি এই গল্পে মানে এই সিনেমাতে কিন্তু বেনের লুকসটা অতটা ভয়ঙ্কর টাইপের বানায়নি, অনেকটা কমিক অ্যাকুরেট টাইপের বানিয়েছে, কমিক্স টাইপ। বাট সে কিন্তু মনের খুবই হালকা, খুব ভালো একটা চরিত্র। ওয়েল, তাদের সাথে রয়েছে একটা সার্ভিস রোবট, যেটা নাম হচ্ছে হার্বির একটা ফুল ফর্মও রয়েছে, যেটার আমি বলতে চাইছি না, যার রোলটা অনেকটা সেই স্টার ওয়ার্সের R2D2 মতন অনেকটা। ওয়েল, কমিক্সে এই হার্বিকে বানানো হয়েছিল গ্যালাক্টাসকে খোঁজার জন্য। তবে যেহেতু কমিক্সের সাথে গল্পের বিভিন্ন ডিফারেন্সেস রয়েছে, তো এখানেও স্টোরিটা সম্পূর্ণ আলাদা। মোটামুটি হার্বি এখানে একটা সার্ভিস রোবট। অন্যদিকে আমরা জনিকে দেখতে পাই যে রিডকে রিকোয়েস্ট করে তাদের সেই পুরনো স্পেস স্যুটটাকে একটু আপগ্রেড করাতে, সেটাতে কিছু চেঞ্জেস প্রয়োজন। একই সাথে রেগুলার তাদের কাছে কিছু নতুন ট্রান্সমিশন আসছে এক ভিন গ্রহ থেকে, মানে মহাকাশ থেকে, যেগুলোকে তারা এখনো ডিকোড করে উঠতে পারছে না। অর্থাৎ এই ফ্যান্টাস্টিক ফোর শুধু পৃথিবীর ভেতরের সমস্যা না, পৃথিবীর বাইরে থেকে আসা সমস্যাগুলোকেও ট্যাকেল করার চেষ্টা করছে। অন্যদিকে রিড একটা নতুন টেলিপোর্টেশন ডিভাইসের উপরেও কাজ করছে, যেটার মাধ্যমে কোনো অর্গানিক ম্যাটারকে এক স্থান থেকে অন্য স্থানেও টেলিপোর্ট করা
সম্ভব, তবে এটার জন্য হিউজ পরিমাণে এনার্জি পাওয়ার প্রয়োজন। সেটাই তো দেখতে পাই যে সেই সামান্য এক্সপেরিমেন্টের জন্য সম্পূর্ণ ব্যাকস্ট্রাট বিল্ডিংয়েরই বিদ্যুৎ চলে গেছে। রিড বর্তমানে খুবই চিন্তিত তার বাচ্চাটাকে নিয়ে। অ্যাকচুয়ালি সিউ এবং রিড তারা দুজনেই কসমিক রেডিয়েশনে এক্সপোজ হয়ে পড়েছিল, তাই তাদের বাচ্চাটা কেমন হবে, তার মধ্যে কোনো সমস্যা আছে নাকি সেটা নিয়ে রিড নানান ধরনের টেস্ট করার চেষ্টা করছে। তবে সু তাকে আশ্বাস দেয় যে না, এই বাচ্চাটা সম্পূর্ণ ঠিক আছে। অন্যদিকে বেন, যেমনটা বললাম, খুবই ফ্রেন্ডলি, বাচ্চাদের তো একদম ফেভারিট। একই সাথে সেখানকার এক স্কুল টিচার যার নাম হচ্ছে র্যাচেল রোজম্যান, তাকে কিন্তু বেন মনে মনে পছন্দ করে, বাট নিজের পরিস্থিতির কথা চিন্তা করে সে তার ভালোবাসাটা প্রকাশ করতে পারছে না, এটাই হচ্ছে সমস্যা। তো সেদিন রাতের বেলা রিড তার সম্পূর্ণ ফ্যামিলিকে বোঝাচ্ছে যে কিভাবে শহরের বিভিন্ন ছোটখাটো ক্রিমিনালদের ট্র্যাক করার সব ব্যবস্থা সে করে নিয়েছে। বাই দ্য ওয়ে, গল্পের টাইম লাইন হচ্ছে 1960, কিন্তু এটা একটা রেট্রো ফিউচারিস্টিক সিটি। সো মার্ভেলের যে প্রেজেন্ট ইউনিভার্স সেই অনুযায়ী 1960-এর কিন্তু দুনিয়া এরকম ছিল না, তবে এই ইউনিভার্স অর্থাৎ আর্থ 828-এ কিন্তু উন্নত পৃথিবী। তো সেই রাতের বেলা ব্যালকনিতে তারা রয়েছে, তো আচমকা তখন আকাশটা পুরো সবুজ হয়ে যায়, যেন মনে তো হচ্ছিল যে ভিন গ্রহ থেকে কোনো শক্তি পৃথিবীতে আসছে। আর সেটাই হয়েছে। এক এলিয়েন এন্টিটি যাকে সিলভার সার্ফার বলা হয়, সে পৃথিবীতে এসেছে মানুষদের সাবধান করার জন্য, কারণ তার বস অর্থাৎ গ্যালাক্টাস আসছে পৃথিবীটাকে ধ্বংস করার জন্য, মানে সম্পূর্ণ পৃথিবীটাকে গিলে খাওয়ার জন্য। মানুষদের হাতে নেই বেশি সময়, তো যেটুকুনি সময় আছে সেইটুকুনি সময় যাতে তারা উপভোগ করে, নিজেদের ভালোবাসার এবং কাছের মানুষদের সাথে যাতে সময়টা কাটায়, এটা বলেই সিলভার সার্ফার চলে যায়। তবে জনি স্টর্ম তার পিছু করে, কিন্তু তাকে ধরতে পারে না, কারণ সেই সিলভার সার্ফার প্রচন্ড পাওয়ারফুল। তো যাই হোক, সেই সিলভার সার্ফার মানুষদের তো থ্রেট করে চলে গেছে। এখন সে সত্যি না মিথ্যে বলছে এটা কি করে বুঝবে? ওয়েল, রিডের কাছে সব ইনফরমেশন রয়েছে। সত্যি পার্শ্ববর্তী কয়েকটা সিস্টেম থেকে কয়েকটা গ্রহ গায়েব হয়ে গেছে, জাস্ট গায়েব না, ধ্বংস হয়ে গেছে, এবং সেখানেও সেম এনার্জি সিগনেচার সে পেয়েছে যেমনটা আমাদের এই পৃথিবীতে ছিল যখন সিলভার সার্ফার এসেছিল। কথার মানে হচ্ছে যে সেই সিলভার সার্ফার সেই প্রত্যেকটা গ্রহতে গেছে, এবং তার যে বস গ্যালাক্টাস সে সেই গ্রহটা খেয়ে নিয়েছে, এবং তার আগামী টার্গেট যে পৃথিবী হতে চলেছে এটা আর কোনো জোক না। ওয়েল, রিড প্রস্তুতি নিচ্ছে যে তারা পৃথিবীতে আসবে, তার আগে আমরা মহাকাশে যাব ব্যাপারটাকে বোঝাপড়া করার জন্য। তো আমাদের ফ্যান্টাস্টিক ফোর তাদের শিপ অর্থাৎ এক্সেলসিয়র, এরকমই কিছু উচ্চারণ, সেটাকে রেডি করছে, যেটা এখনো রেডি হতে কয়েক ঘন্টা লাগবে। অন্যদিকে জনি তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে সেই সিলভার সার্ফার তাকে একটা কিছু বলার চেষ্টা করেছিল তার নিজস্ব ভাষায়। এখন একটা এলিয়েন ল্যাঙ্গুয়েজ, সেটা কি মানে সেটা তো তারা কেউ জানে না। তবে জনি জানায় যে সে যে কথাটা বলেছিল সেই কথার মধ্যে একটা ওয়ার্ম টোন ছিল, একটা কাইন্ডনেস ছিল, মানে সে যে রেগে মেগে কথাটা বলছে এরকম না, বরং তার মধ্যে একটা দয়া মায়া এই জিনিসটা ছিল। যদিও জনির এই কথাটা কিন্তু কেউ সিরিয়াসলি নেয় না, সেই কারণেই জনি নিজের মতন করে রিসার্চ করা শুরু করে, সেই ল্যাঙ্গুয়েজটার ব্যাপারে বোঝার চেষ্টা করে, আগে কোথায় কোথায় ল্যাঙ্গুয়েজটা বলা হয়েছে সব রেকর্ডগুলো সে খোঁজার চেষ্টা করে। অন্যদিকে যেমনটা বললাম যে তারা তো মহাকাশে যাচ্ছে, রিড তাদের নতুন স্পেসস্যুটগুলো ডিজাইন করে নিয়েছে যেমনটা জনি বলেছিল। অ্যাকচুয়ালি জনি তো আগুন হয়ে যায়, তো স্পেসস্যুটের আপগ্রেড একটা প্রয়োজন ছিল তার, এবং রিড তার রিকোয়েস্টটা শুনেছে বলে সে খুবই হ্যাপি। শুধু সে হ্যাপি না, বরং গোটা দেশবাসী খুবই হ্যাপি যে ফাইনালি ফ্যান্টাস্টিক ফোর আবারও মহাকাশে যাচ্ছে এই সম্পূর্ণ মানব জাতিকে বাঁচানোর জন্য। তো তারা তাদের শিপটা এক্সেলসিয়র সেটা নিয়ে একটা ওয়ার্ম হোলের মাধ্যমে পৌঁছায় সেই আলাদা আর একটা সিস্টেমে, যেখানে LHS 275 নামে একটা গ্রহ ধ্বংস হতে চলেছে। তবে সিলভার সার্ফার বা গ্যালাক্টাস সে কোথায় আসলে তাকে তো দেখা যাচ্ছে না। ওয়েল, তার এনার্জি সিগনেচারটা সেই গ্রহর ভেতর থেকে আসছে, এবং তখনই তারা দেখতে পায় যে গ্যালাক্টাস তার বৃহৎ শিপটা নিয়ে সম্পূর্ণ গ্রহটাকেই একদম ধ্বংস করে দেয়। সেই মুহূর্তে সিলভার সার্ফার তাদের কাছে চলে আসে, যেমনটা দেখেছিলাম যে সে কতটা পাওয়ারফুল, সেই শিপের আর্মার বলুন বা কোনো অবজেক্ট বলুন তার এপার ওপার সে হয়ে যেতে পারে। যাই হোক, সিলভার সার্ফার সেখানে এসেছে তাদেরকে জানানোর জন্য যে গ্যালাক্টাস তাদেরকে ডেকে পাঠিয়েছে, এবং সেইটাও জানায় যে তাদের এখানে আসাটা উচিত হয়নি। তো ফাইনালি তারা এবার গ্যালাক্টাসের মুখোমুখি হয়, এবং এটা দেখে ভালো লাগলো যে এবার একটা গ্যালাক্টাসের আকার দিয়েছে তারা, কারণ সেই প্রথম সিনেমাতে গ্যালাক্টাসকে একটা মেঘের মতনই দেখিয়েছিল। যদিও সেটাকে ভুল বলবো না, কারণ গ্যালাক্টাস একটা কসমিক বিং যার জন্ম প্রায় বিলিয়ন বিলিয়ন বছর আগে হয়েছে। তবে সে প্ল্যানেট কেন ধ্বংস করছে? তার ইটার্নাল হাঙ্গার, চরম খিদে যেটার কোনো শেষ নেই। গ্যালাক্টাস নিজেও মনে করে যে এটা তার একটা অভিশাপ। তবে আমাদের হিরোরা তো সেখানে গেছে পৃথিবীকে বাঁচানোর জন্য, গ্যালাক্টাস কি তাহলে পৃথিবীকে ছেড়ে দেবে? ওয়েল, সে একটা শর্ত দিয়েছে, সুজানের পেটে যে বাচ্চাটা রয়েছে তার পুত্র সন্তান, তাকে যদি গ্যালাক্টাসের হাতে দিয়ে দেয় তাহলে গ্যালাক্টাস পৃথিবীকে ছেড়ে দেবে।
সে জানায় যে সুজানের পেটে যে বাচ্চাটা রয়েছে তার মধ্যে সেই শক্তি রয়েছে যেটা গ্যালাক্টাসের এই অভিশাপ, এই ইটারনাল হাঙ্গারটাকে মেটাতে পারবে। এমনকি সেই সিংহাসন যেখানে গ্যালাক্টাস বসে আছে সেখানে সেও বসবে। তবে রিড এবং সুজান তারা কেউ রাজি হয় না এই কথায়। অবশ্যই সুজান তার বাচ্চাকে দিয়ে দেবে না। অন্যদিকে রিড সে বিশ্বাসই করতে পারছে না যে তাদের ছেলের মধ্যে এরকম শক্তি আছে বা সে এরকম বড়সড় কিছু একটা করবে। তো সেখানে নেগোসিয়েশন ফেইল্ড হয়। সুজান যে অলরেডি অন্তঃসত্ত্বা ছিল এবং তার ডেলিভারিরও সময় হয়ে গেছে, তার পেটে যন্ত্রণা শুরু হয়েছে। অন্যদিকে জনি সেখানে সেই গ্যালাক্টাস এবং তার শিপের উপরে আক্রমণ করে দিয়েছে। সিলভার সার্ফার তখন ফ্যান্টাস্টিক ফোরকে আটকানোর চেষ্টা করে এবং মিস্টার ফ্যান্টাস্টিক ব্যর্থ হয়। তবে সুজান যথেষ্ট পাওয়ারফুল, যার নমুনা আমরা একটু বাদেও দেখতে পারবো। তো সে কিছু সময়ের জন্য সিলভার সার্ফারকে তো আটকায়। অবশেষে তারা তাদের শিপে প্রবেশ করে এবং সেই ওয়ার্মহোল ধরে সরাসরি এই সিস্টেম ত্যাগ করে আমাদের সৌরমণ্ডলে যাওয়ার চেষ্টা করে। তবে সিলভার সার্ফার যথেষ্ট পাওয়ারফুল। সেই শিপটার সাথে সাথে সিলভার সার্ফারও কিন্তু লাইট স্পিডে ট্রাভেল করছে তাদেরকে ধরার জন্য, বিশেষ করে সুজানের পেটে থাকা সেই বাচ্চাটাকে নেওয়ার জন্য। তো সেখানে একটা লম্বা ইঁদুর বিড়ালের চেসিং আমরা দেখতে পাই। সিলভার সার্ফারের হাত থেকে বাঁচার জন্য রিড অবশেষে তাদের শিপটাকে একটা নিউট্রন স্টারের দিকে ডেলিভার করে দেয়, যার ভয়ঙ্কর টানে তাদের শিপেরও কিন্তু যথেষ্ট ক্ষতি হয়। তবে রিড যে প্ল্যানটা করেছিল সেটাই হয়। সেই প্রবল টান সিলভার সার্ফারকে টাইম ডাইলেশনে ফাঁসিয়ে দেয়, যে সময়ের জাল থেকে বেরিয়ে সেই শিপটাকে ধরতে সিলভার সার্ফারের বেশ অনেক সময় লেগে যাবে, মানে কয়েক মাসও লেগে যেতে পারে। অন্যদিকে সুজান তার পাওয়ারটা ইউজ করে তাদের শিপটাকে ইনভিজিবল বানিয়ে দেয়, অদৃশ্য বানিয়ে দেয়, যাতে সিলভার সার্ফার সেটাকে না দেখতে পারে এবং বেচারি সেখানে ফেসে যায় এবং আমাদের ফ্যান্টাস্টিক ফোর সেখান থেকে পালিয়ে যায়। তবে সুজান, যার পেটে চরম যন্ত্রণা শুরু হয়েছে কারণ তখন তার ডেলিভারির সময় হয়ে গেছে এবং সেই শিপেই সে তার বাচ্চার জন্ম দেয়, তার পুত্র সন্তান অর্থাৎ ফ্র্যাঙ্কলিন। অবশেষে আমাদের ফ্যান্টাস্টিক ফোর পৃথিবীতে ফিরে এসেছে এবং পৃথিবীর প্রত্যেকে খুবই হ্যাপি যে ফাইনালি ফ্যান্টাস্টিক ফোর পৃথিবীকে বাঁচিয়ে দিয়েছে, এমনটাই তো তারা মনে করছে। তবে সত্য কথাটা রিড তাদেরকে জানায় যে গ্যালাক্টাস আসছে এবং সে তাদেরকে শর্ত দিয়েছিল যে তাদের পুত্র সন্তানটাকে যদি গ্যালাক্টাসের হাতে তারা সঁপে দেয় তাহলে পৃথিবীর উপরে সে আর আক্রমণ করবে না। তবে রিড তো সেটা করেনি, যেটা জানতে পেরে বহু মানুষেরা ক্ষেপে যায় যে গোটা পৃথিবীর জন্য রিড তার বাচ্চাটাকে স্যাক্রিফাইস করতে পারছে না। ইভেন এটা ছাড়াও কি গোটা পৃথিবীকে বাঁচানোর কোনো প্ল্যান আছে কি তার কাছে? রিড জানায় যে না। তো মোটামুটি মানুষদের মনে তাদের উপর যে ভালোবাসাটা ছিল, যে আশা ভরসাটা ছিল, সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। মানুষেরা চরম আতঙ্কে রয়েছে যে পৃথিবীর এবার কি হবে। অন্যদিকে সিলভার সার্ফার ফিরে গেছে গ্যালাক্টাসের কাছে। গ্যালাক্টাস তাকে অর্ডার করে যে সেই বাচ্চাটাকে যেভাবে হোক খুঁজে আনতে হবে। সেই বাচ্চাটাই একমাত্র গ্যালাক্টাসের সেই হাঙ্গার, সেই খিদেটাকে থামাতে পারবে। তবে সিলভার সার্ফার বলে যে সে তো জাস্ট একটা বাচ্চা। তবে গ্যালাক্টাস সিলভার সার্ফারের কাছ থেকে কোনো প্রশ্ন শুনতে চায় না। সিলভার সার্ফার যদি এই কাজটা না করে তাহলে তার শাস্তি সে পাবে। আর এখান থেকেই আমরা বুঝতে পারি যে সিলভার সার্ফার অ্যাকচুয়ালি ভিলেন না, তার ভেতরে একটা সফট স্পট রয়েছে। অন্যদিকে রিড ভাবছে যে কি করে পৃথিবীটাকে বাঁচানো যায়। সে সেই আর্কিমিডিসের ল অফ দ্য লিভারের মেনশন করে বসে, অর্থাৎ সেই লিভার তার প্রয়োজন যেটা এই সম্পূর্ণ পৃথিবীটাকে সরিয়ে নিয়ে চলে যেতে পারবে। গ্যালাক্টাস তো আসছে, পৃথিবীর সব মানুষদের তো সে সরাতে পারবে না, তো একটাই উপায় সম্পূর্ণ পৃথিবীটাকে সরানো। অন্যদিকে সে এটাও ভাবছে যে গ্যালাক্টাস তার ছেলের মধ্যে এমন কি দেখলো, সে সব ধরনের টেস্ট করছে, তার ছেলের মধ্যে কোনো অ্যানোমালিস সে খুঁজে পাচ্ছে না। তো গ্যালাক্টাস তার ছেলের মধ্যে এমন কি শক্তির সন্ধান পেল যেটা সে খুঁজে পাচ্ছে না। অন্যদিকে জনি, যে সিলভার সার্ফারের সে ল্যাঙ্গুয়েজটা নিয়ে বহুদিন ধরে রিসার্চ করে যাচ্ছে, সেই গ্যালাক্টাসের শিপে সে সিলভার সার্ফারের সাথে কথা বলেছিল। সিলভার সার্ফার তার নিজের ভাষায় জনিকে প্রথমে কিছু একটা কথা বলেছিল, তো সেটারই অনুবাদ করে সে জনিকে পড়ে শোনায়। আর সেটা দিয়েই জনি সিলভার সার্ফারের যে বাকি রেকর্ডিংগুলো রয়েছে, অর্থাৎ তারা যে যে ট্রান্সমিশনগুলো পেয়েছে, সেই আননোন ল্যাঙ্গুয়েজগুলো পেয়েছে, সেগুলোকে ট্রান্সলেট করার প্ল্যান করছে। অর্থাৎ একটা ছোট জিনিস দিয়ে একটা কমপ্লিট অ্যালগোরিদম বানানোর চেষ্টা করছে সে। অবশ্যই রিড তাকে এই বিষয়ে হেল্প তো করবে না, সেই কারণে জনি নিজের থেকেই করছে এটা। অন্যদিকে চারিদিকে মানুষদের ব্যাকল্যাশ, প্রত্যেকেই একটা কথাই তো বলছে যে সম্পূর্ণ পৃথিবীটাকে বাঁচানোর জন্য সুজান তার ছেলেটাকে দিয়ে কেন দিচ্ছে না। ইভেন রিডও এটাকে কনসিডার করছে যে তাদের হাতে যদি আর কোনো অপশন না থাকে তাহলে তখন কি হবে, এই একটাই তো উপায় থাকবে। তবে সুজান কোনোভাবেই তার ছেলেকে দেবে না। এই কথাটাই গোটা বিশ্ববাসীর সামনে সে জানায়। সে জানে যে গোটা বিশ্বের জন্য সে তার ছেলেকে স্যাক্রিফাইস করবে না, একই সাথে তার ছেলের জন্য গোটা বিশ্বকেও সে স্যাক্রিফাইস করবে না। তারা একত্রে শেষ পর্যন্ত লড়বে। আর এভাবেই সবার মনোবল সুজান জয় করে নেয়, যেটা রিড চেয়েছিল।
একটু আগে সেই আর্কিমিডিসের ল অফ লিভারের সেই কনসেপ্টটা নিয়ে সে কথা বলেছিল, সেটা নিয়ে সে এখন প্ল্যান করছে। যেমনটা দেখেছিলাম যে সে একটা টেলিপোর্টেশন ডিভাইস বানাচ্ছিল যেটার মাধ্যমে একটা ডিমকে সে টেলিপোর্ট করেছিল, তবে এখন এই প্রজেক্টের উপরে আরো জোর দেওয়ার পালা, কারণ এখন ডিম না বরং আমাদের এই সম্পূর্ণ গ্রহটাকেই এই সিস্টেমটা ত্যাগ করে এক সম্পূর্ণ ডিফারেন্ট একটা সিস্টেমে ট্রান্সফার করতে হবে। এবং অবশ্যই এই খারাপ সময় বিশ্বের প্রত্যেকে একত্রিত হয়ে যায় এবং বিশ্বের কোনায় সেই টেলিপোর্টেশন ব্রিজ বানানো শুরু হয়। গোটা বিশ্বের কোনায় এরকম অনেকগুলো ব্রিজ বানানো হবে যেগুলো সিঙ্ক্রোনাইজ হবে, অর্থাৎ একসাথে চালু হয়ে এই সম্পূর্ণ পৃথিবীকে টেলিপোর্ট করে দেবে, যেখানে কয়েক মিলিয়ন বছরের মধ্যে গ্যালাক্টাস অন্তত এই পৃথিবীকে তো খুঁজে পাবে না। তবে এটা করার জন্য প্রচুর পরিমাণে এনার্জি পাওয়ার প্রয়োজন, তাদের প্রয়োজন প্লুটোনিয়াম 239। সুজান এই দাবিটা গোটা বিশ্ববাসীর কাছে জানায় এবং ফিউচার ফাউন্ডেশন রাজি হয়ে যায় একই সাথে গোটা বিশ্বের এতগুলো ব্রিজ চালু করতে। যে পরিমাণে এনার্জি প্রয়োজন ততটা এনার্জি পৃথিবীতে নেই, সেই কারণে এনার্জি স্টোর করতে হবে, অর্থাৎ এনার্জি বাঁচাতে হবে। তার কারণে এনার্জি কারফিউ শুরু হয় গোটা বিশ্বে। তো অবশেষে সে ব্রিজও রেডি। অন্যদিকে জনি, সেও কিন্তু সেই সিলভার সার্ফারের নিজস্ব যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটাকে ট্রান্সলেট করে নিয়েছে, মানে সেই ল্যাঙ্গুয়েজটা সে বুঝে গেছে। যাই হোক, এখন সেই সময় সেই প্রত্যেকটা ব্রিজকে একসাথে চালু করে পৃথিবীকে এই স্থান থেকে টেলিপোর্ট করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। তবে সিলভার সার্ফার চলে এসেছে যে একটার পর একটা ব্রিজকে ধ্বংস করে দেয়, যার ফলে রিডের এই মিশনটা আর সফল হয় না। সিলভার সার্ফার আসছে ফ্র্যাঙ্কলিনকে নেওয়ার জন্য, তবে তখন জনি গিয়ে সিলভার সার্ফারের মুখোমুখি হয়। সে ফাইনালি তার ল্যাঙ্গুয়েজটা বুঝে গেছে এবং তার ল্যাঙ্গুয়েজেই তাকে জবাব দেয়। সিলভার সার্ফারের ভালো নাম হচ্ছে শালা বাল। ইয়েস, দেয়ার ইজ এ বাল এট দ্য এন্ড অফ হার নেম, যে জেন লা নামক একটা গ্রহ থেকে এসেছে। তো বাকি সব গ্রহগুলোর মতন তার গ্রহতেও গ্যালাক্টাস আক্রমণ করবে বলে প্ল্যান করে। শালা, যে ছিল একজন সায়েন্টিস্ট, সে গ্যালাক্টাসের সাথে একটা চুক্তি করে যাতে গ্যালাক্টাস তার গ্রহটা ছেড়ে দেয়। তার পরিবর্তে সে গ্যালাক্টাসের জন্য একটা নতুন প্ল্যানেট খুঁজে দেয়। সে তো তার নিজের গ্রহবাসী, নিজের পরিবারকে তো বাঁচিয়ে নেয়, তবে তার জন্য যে একটার পর একটা গ্রহ ধ্বংস হয়েছে, তার ভেতরে থাকা প্রাণীরা ধ্বংস হয়েছে, তার আর্তনাদ সব রেকর্ডিংগুলো জনির কাছে রয়েছে। মানে আলাদা সিস্টেম থেকে আসা ট্রান্সমিশনগুলো সবকিছু ট্রান্সলেট করে সে সিলভার সার্ফারের সামনে ছেড়ে দেয়, যাতে সে বোঝে যে সে কত বড় পাপ করেছে। এবং সিলভার সার্ফার নিজেও জানে, সে নিজেও রিগ্রেট ফিল করে তার এই পাপের জন্য। সেই কারণেই তো সেখান থেকে উড়ে চলে যায় আবার আকাশে। জনি আবারও তাকে ফেস করে, তাকে প্রশ্ন করে, তবে সিলভার সার্ফার জানায় যে কোনো উপায় নেই। সেই বাচ্চাটাকে আইদার তারা স্যাক্রিফাইস করে দিক, যেমনটা সিলভার সার্ফার নিজে করেছে। সে তো নিজেকে স্যাক্রিফাইস করেছে তার সম্পূর্ণ গ্রহবাসীর জন্য, তাই না? আদারওয়াইজ গ্যালাক্টাসকে আটকানোর আর কোনো রাস্তা নেই। ওয়েল, রিডের মাথায় এখন আর একটাই আইডিয়া রয়েছে, এই সম্পূর্ণ গ্রহটাকে সরিয়ে তো তারা দূরে নিয়ে যেতে পারেনি, তো একটাই উপায় আছে যে স্বয়ং গ্যালাক্টাসকে দূরে কোথাও সরিয়ে দেওয়া। তার জন্য গ্যালাক্টাসকে তার সেই বৃহৎ শিপের থেকে আলাদা করতে হবে, গ্যালাক্টাস যাতে পৃথিবীতে নেমে আসে। তার প্ল্যান এটাই যে সেই একটাই যে টেলিপোর্টেশন ব্রিজ রয়েছে টাইম স্কোয়ারে, যেটাকে সিলভার সার্ফার ধ্বংস করেনি, সেটাকে চালু করবে এবং কোনো মতে গ্যালাক্টাসকে যদি সেখানে লিওর করে আনা যায় এবং সেখান থেকে টেলিপোর্ট করে সুদূর কোনো আলাদা দুনিয়াতে পাঠিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো গ্যালাক্টাসকে এই স্থানে আসতে এখনো অনেক বছর লেগে যাবে। তো এই একটাই উপায় আছে তাদের হাতে। তবে গ্যালাক্টাস এই পৃথিবীতে পা কেনই বা দেবে? ওয়েল, তার জন্য বা তাকে লিওর করার জন্য একজনকে ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ফ্র্যাঙ্কলিন, সেই ছোট বাচ্চাটা। অবশ্যই সুজান প্রথমে রাজি হয় না, জনিও রাজি হয় না, তবে তারাও ফাইনালি রিয়েলাইজ করে যে তাদের হাতে তো কোনো রাস্তা নেই। গ্যালাক্টাস বিনা কারণে পৃথিবীতে পা কেনই বা রাখবে? তো প্ল্যান তো সব হয়ে গেছে। এবার গ্যালাক্টাস যদি পৃথিবীতে পা রাখেও বা, তাহলে তো হবে চরম ধ্বংস, মানে সম্পূর্ণ শহরের মানুষদের কে বাঁচাবে? তখন একজন চলে আসে, সেটা হচ্ছে মোলম্যান অর্থাৎ হার্ভি, যে মাটির নিচে একটা আলাদা দুনিয়া চালাচ্ছে যেটার নাম হচ্ছে সাবটারেনিয়া। সুজানের সাথে তার ভালো সম্পর্ক রয়েছে, সেই কারণেই সুজান তার সাথে কথা বলে, তাকে বোঝায় যে সম্পূর্ণ পৃথিবীর উপরে কি বিপদ আসতে চলেছে, তার হেল্প প্রয়োজন এবং মোলম্যান ফাইনালি হেল্প করে। সারফেসে যে মানুষদের উপরে বিপদ আসতে পারে তাদের প্রত্যেককে সেই নিচের সাবটারেনিয়াতে ট্রান্সফার করা হয়। তো এবার সময় এসে গেছে, সেই টাইম স্কোয়ারে ফ্র্যাঙ্কলিনকে রেখে দেওয়া হয়েছে, যার লোভে গ্যালাক্টাস পৃথিবীতে নেমে আসে। গ্যালাক্টাস তারপর ধীরে ধীরে এগোচ্ছে সেই টেলিপোর্ট ডিভাইসটার সামনে, আর তখনই তার উপরে আক্রমণ করা হয় যাতে ডিস্ট্র্যাক্ট হয়ে যায় সে, এবং রিড চুপচাপ ফ্র্যাঙ্কলিনকে সেখান থেকে সরিয়ে একটা খালি বাক্স রেখে দেয়, যেটা দিয়েই তারা গ্যালাক্টাসকে মুরগি বানাবে বলে প্ল্যান করে। তবে আপনি মুরগিকে মুরগি বানাতে পারবেন, তবে গ্যালাক্টাসকে অত সহজে কি বানানো সম্ভব মুরগি? একদমই না। সে এটা বুঝে যায় যে ফ্র্যাঙ্কলিনকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে, আর তখনই শুরু হয় আসল অ্যাকশন। গ্যালাক্টাসকে আটকানোর জন্য সম্পূর্ণ ফ্যান্টাস্টিক ফোর লেগে পড়েছে, তবে অত বড় একটা দৈত্যকে কি আটকানো সম্ভব?
আমরা এটাও তো দেখতে পাই যে সে বেনকে, যাকে আমরা থিং বলে চিনি, তাকে ছুঁড়ে আকাশে পাঠিয়ে দেয়। জাস্ট আকাশ না, একদম মহাকাশে চলে যায়। তবে সৌভাগ্যবশত সময় মতন জনি তাকে বাঁচিয়েছে। অন্যদিকে সে রিডকেও ধরে। আমরা দেখতে পাই যে রিড তো স্ট্রেচ হতে পারে, যেটা তার সুপার পাওয়ার, এবং গ্যালাক্টাস এটাই চেক করে যে তার স্ট্রেচিং কতটা হয়। মানে আমরা হাতে গার্ডার নিয়ে যেমনটা করে থাকি, গ্যালাক্টাস রিডের সাথে সেটাই করে। এবং এখানে শুধু আমার না, বরং বহু ফ্যান্সদের একটা জিনিসই মনে হয়েছে যে রিডকে অনেকটা নার্ভ করা হয়েছে, তাকে অনেকটা কমজোর দেখানো হয়েছে। আপনি যদি কমিক্সের কথা বলেন বা পুরোনো ফ্যান্টাস্টিক ফোরের সিনেমার কথা বলেন, তো রিডের স্ট্রেচিং লেভেল একদম তুলনার বাইরে। সেখানে গ্যালাক্টাস তাকে এইটুকুনি স্ট্রেচ করাতেই রিড ছটফট করছে, চেঁচাচ্ছে। তো এই জিনিসটা সত্যি মেনে নেওয়ার নয়। তো ফাইনালি গ্যালাক্টাস ফ্র্যাঙ্কলিনকে নিয়ে নেয়। এখন গ্যালাক্টাসকে কে আটকাবে? বল, তখন চলে আসে সুজান। এবং টু বি অনেস্ট, সুজান কিন্তু একটা ওপি ক্যারেক্টার, যে তার সেই ইনভিসিবল ফোর্স দিয়ে গ্যালাক্টাসকে এমন পুশ করা শুরু করে সেই টেলিপোর্টেশন ডিভাইসটার সামনে, যেটাকে গ্যালাক্টাস আটকাতে পারছে না। অবশেষে তারা গ্যালাক্টাসকে পুশ করতে করতে সেখান থেকে অলমোস্ট টেলিপোর্ট করেই দিচ্ছিল। তবে গ্যালাক্টাসও তো অত সহজে হার মানছে না। অন্যদিকে সময়ও শেষ হয়ে যাচ্ছে, কারণ তারা আর বেশি সময় ধরে সেই টেলিপোর্টেশন ডিভাইসটাকে অ্যাক্টিভেট করে রাখতে পারবে না। সেই কারণে জনি অবশেষে ডিসাইড করে যে সে নিজের বলিদান দেবে, সে গ্যালাক্টাসকে পুশ করে টেলিপোর্ট করে দেবে। তবে তখন চলে আসে সিলভার সার্ফার, যে আসল সময় বুঝিয়ে দেয় যে সে অ্যাকচুয়ালি কোনো ভিলেন না। সে তার সম্পূর্ণ ফোর্সে গ্যালাক্টাসকে এমন পুশ করে যে অবশেষে গ্যালাক্টাস সেখান থেকে টেলিপোর্ট হয়ে কোন দুনিয়াতে চলে গেছে সেটা আমি জানি না। তো গ্যালাক্টাস এবং সিলভার সার্ফার তারা দুজনেই টেলিপোর্ট হয়ে অন্য জায়গায় চলে গেছে। তবে সুজান যে পরিমাণে নিজের এনার্জি ইউজ করেছে, যার ফলে সে তার সম্পূর্ণ জ্ঞান হারিয়েছে। জাস্ট জ্ঞান না, তার কোনো পালস খুঁজে পাওয়া যাচ্ছে না, যেন সে মারা গিয়েছে। প্রত্যেকে দুঃখ কান্নায় ভেঙে পড়েছে। আর সেই সময় ছোট্ট ফ্র্যাঙ্কলিন তার মাকে স্পর্শ করায় যেন আবার সুজান মৃত্যুর দুনিয়া থেকে ফিরে এসেছে। গ্যালাক্টাস হয়তো সত্যিই বলেছিল যে এই বাচ্চাটার মধ্যে এমন তো কিছু আছে যেটাকে এখনো রিড বুঝে উঠতে পারছে না। তো যাই হোক, হ্যাপি এন্ডিং। আমাদের ফ্যান্টাস্টিক ফোর ফাইনালি সম্পূর্ণ শহরকে বাঁচিয়ে নিয়েছে। এখন তো আর একটা নতুন মেম্বারও অ্যাড হয়ে গেছে, তো এটাকে ফ্যান্টাস্টিক 5ও তো বলা যায়। তবে ফ্যান্টাস্টিক ফোরের সাথে আমরা অ্যাসোসিয়েট করি একটা ভিলেনকেই, সেটা হচ্ছে ডক্টর ডুম, এই মার্ভেলের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভিলেন। সিনেমার পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই যে সুজান তার ছেলেকে গল্প শোনাচ্ছে, আর সেই মুহূর্তে ডক্টর ডুম সেখানে এসে পৌঁছায়, যে ফ্র্যাঙ্কলিনের সামনে রয়েছে এবং নিজের মাস্কটা খুলে রেখেছে। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এই সিনটা দেখায়, তবে খুবই ইম্প্যাক্টফুল একটা সিন, কারণ আবারও বলছি যে এটা ডক্টর ডুম। তো এর পরে কি হবে সেটা জানার জন্য আমি নিজেও খুবই এক্সাইটেড। তো দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ সিনেমা স্টোরি আপাতত এইটুকুই। আশা করি আমি আপনাদের ছোটখাটো ডিটেলসগুলো বোঝাতে পেরেছি। এই ভিডিওটা ভালো এবং ইনফরমেটিভ লাগলে লাইক করতে পারেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না, যেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।